এদিকে সন্ধ্যার পরেই রণক্ষেত্রে উত্তাল ঢাকার রাজপথ। ঢাকার ১৩টা স্থান বন্ধ করে ককটেল নিক্ষেপ করল ছাত্রলীগ। ডক্টর ইউনূসের গ্রামীণ ব্যাংক ভেঙে চুরমার করে দিল। ১৩ তারিখের আগেই পালিয়ে যেতে পারে সরকার। আওয়ামী লীগের লকডাউন তো সফল হতে যাচ্ছে। আওয়ামী লীগের এই লকডাউনের আগে পরিস্থিতিটা যা দাঁড়িয়েছে, আওয়ামী লীগের যে মূল শক্তি তৃণমূলের শ্রমজীবী মানুষ কিন্তু পথে বেরিয়ে এসেছেন এবং তারা মিছিলগুলোতে যোগ দিতে শুরু করেছেন, যেটাই আওয়ামী লীগের লকডাউন সফল করে দিয়েছে। বিশ্ব মিডিয়াও ইঙ্গিত দিচ্ছে যে ইউনূসের পতনের পরেই আওয়ামী লীগকে আসলে দাবিয়ে রাখা যাচ্ছে না। আজকে যদি হঠাৎ করে ইউনূস সরকারের পতন হয়, কারণ যে কোনো সময় পতন হতে পারে, আজকে ইউনূসের পতন হলে কি হবে? এই যে বিএনপির নামে, জামাতের নামে যারা দাপিয়ে বেড়াচ্ছে, এরা কি পালাবে নাকি পালাবে না? ভাই, পুরোটা আওয়ামী লীগের দখলে আসবে কি আসবে না মাঠ? সবাই মনে করছে যে আরো বড় ধরনের একটা পরিকল্পনা হয়তো কালকে বা পরশু ঘটাতে পারে। কি ধরনের ঘটনা ঘটাতে পারে যেটা আন্তর্জাতিক একটা খবরের জন্ম নেবে, সেই রকম একটা পরিস্থিতি তৈরি করার চেষ্টা করা হচ্ছে। দর্শক আসসালামু আলাইকুম, একটি নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আশা করি সবাই ভালো আছেন। দর্শক, বাংলাদেশ আওয়ামী লীগের নেতাকর্মীরা কিন্তু ঢাকায় ঢুকে পড়েছে। তারা এই মুহূর্তে ঢাকা সিটির দখলে নিয়েছে, এমনটি কিন্তু জানা যাচ্ছে। উপদেষ্টারা দিক হয়ে দৌড়াদৌড়ি করছে, তারা কিভাবে দেশ থেকে পালাবে। আর বিস্তারিত এই বিশ্লেষণের মাধ্যমে আপনারা বিস্তারিত দেখে নিন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিন। যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তার ধন্যবাদ, এবং যারা সাবস্ক্রাইব করেননি তাদেরকে অনুরোধ জানাচ্ছি চ্যানেলটি সাবস্ক্রাইব, বেল আইকনটি টিপে দিন। আওয়ামী লীগের লকডাউন তো সফল হতে যাচ্ছে। আওয়ামী লীগের এই লকডাউনের আগে পরিস্থিতিটা যা দাঁড়িয়েছে এবং সরকার যেহেতু এগুলো বন্ধ করতে পারছে না, সাধারণ মানুষকেই পুলিশকে বরং তথ্য দিতে বলছে। এই অবস্থায় খুব স্বাভাবিকভাবে সেদিন লোকে কাজে কম যাবেন, সেদিন গাড়ি কম বের করবেন লোকে, কারণ নিজেদের ব্যক্তিগত গাড়ির নিরাপত্তার জন্য যেসব অফিস নিজেদের গাড়ি দিয়ে তাদের কর্মীদেরকে কাজে নিয়ে যান, যেসব বিশ্ববিদ্যালয় তাদের ছাত্রছাত্রীদের গাড়ি দিয়ে তাদের শিক্ষা প্রতিষ্ঠানে নিয়ে যান, যেসব স্কুল সেটা করে, প্রত্যেকে তাদের গাড়িগুলো নিরাপদে রাখতে, তাদের সম্পদ নিরাপদে রাখতে এই সময়টায় গাড়ি কম বের করবেন। তাহলে গাড়ি কম বের করলে রাস্তায় স্বাভাবিকভাবেই আওয়ামী লীগের লকডাউন সফল হয়ে যাবে। আওয়ামী লীগ আসলে এর চেয়েও যা নিয়ে তাদের বাংলাদেশ আওয়ামী লীগের ফেসবুক পেজে গেলে দেখবেন তাদের যে উৎসাহ, তার একটা বড় কারণ তারা এখন বাংলাদেশের বিভিন্ন জায়গায় দেখছে যে আওয়ামী লীগ এবং তার অঙ্গ সংগঠন সমূহ, নারী সংগঠন, শ্রমিক সংগঠন, যুব সংগঠন, ছাত্রলীগ, যুবলীগ তো বটেই, ছাত্র সংগঠন তো বটেই, তারা একের পর এক বাধাহীন, তাদেরকে বাধা দেওয়া যায় না, বাধা তো তারা পেয়েছেন। মামলা হয়েছে, হামলা হয়েছে, কি হয়নি, এবং হত্যা মামলা হচ্ছে, হত্যা প্রচেষ্টা মামলা হচ্ছে, দিনের পর দিন আটকে থাকছেন, সন্ত্রাসবাদ আইনে মামলা হচ্ছে, কঠিন মামলা হচ্ছে, কিন্তু তারা মিছিল বের করে গেছেন। লোকে হেসেছে যে এক জায়গায় জয় বলছেন তো আরেক জায়গায় গিয়ে বাংলা বলছেন। তো হাসনাত আব্দুল্লাহরা যারা 100 জন লোক অনেক সময় জড়ো করতে পারেন না, এমনকি শীতাতপ নিয়ন্ত্রিত অডিটোরিয়ামে, কদিন আগে ভিডিও দেখলাম যে এইরকম এক সমাবেশে গিয়ে 25-30 জন লোক অডিটোরিয়ামে দেখে তিনি আর মঞ্চে বসেন নাই, তিনি মঞ্চ থেকে নেমে বরং নিচেই বসেছিলেন। তো এই যাদের অবস্থা, তারাও হাসে যে আওয়ামী লীগের 25 জনের মিছিলে একবার জয় বলে তো আরেকবার গিয়ে বাংলা বলে, কি অবস্থা তাদের। আর বিএনপির নেতারা তো হাসছেনই। এখন সেই 25 জনের মিছিল গুলো তারা তারপরেও চালিয়ে গেছেন। আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের নেতা কর্মীরা মনে করেছেন যে 25 জনের মিছিল হঠাৎ 250 জন হবে, এরপরে তো ঢাকায় কয়েক হাজার লোকের মিছিল তারা বেরই করে ফেলেছিলেন। এক মিছিলের চেষ্টা থেকেই তো 250 জনকে গ্রেফতার করা হলো। কাজে মিছিলের আকার তারা তাদের চোখের সামনে বাড়তে দেখেছেন, বাড়ি ফিরে না গিয়ে। এবং এখন তারা সবচেয়ে যেটা নিয়ে উৎসাহিত, সেটা হচ্ছে আওয়ামী লীগের যে মূল শক্তি তৃণমূলের শ্রমজীবী মানুষ কিন্তু পথে বেরিয়ে এসেছেন এবং তারা মিছিলগুলোতে যোগ দিতে শুরু করেছেন, যাদের কোনো সংগঠনে কোনো সংশ্লিষ্টতা নাই, কোনো পদ নাই। কাজেই সংগঠনে সংশ্লিষ্টরা সাহস করলে কি হবে, যে প্রতিক্রিয়ার কথা আওয়ামী লীগের একদম শীর্ষ নেতৃত্ব, শেখ হাসিনা নিজে তো ফোন করে যোগাযোগ রাখছেন তৃণমূলের সঙ্গে, যে কথা বলে তিনি আসলে তরুণদের উদ্বুদ্ধ করেছেন এতদিন যে মামলা তো হচ্ছে, দেয়ালে তো পিঠ ঠেকে গেছে, তো রাস্তায় না বেরিয়ে কি লাভ হবে। নেতাকর্মীরা রাস্তায় নামার পর এখন তারা ফল পেতে শুরু করেছেন যে তাদের সঙ্গে এসে একেবারে সাধারণ তৃণমূলের জনগণ যোগ দিচ্ছেন। এবং আওয়ামী লীগের নেতা কর্মী এমনকি সমর্থকেরা জানেন যে আওয়ামী লীগের একেবারে তৃণমূলের খেটে খাওয়া মানুষের ভয় যখন কেটে যায় এবং সেই মানুষ যখন আওয়ামী লীগের মিছিলের পেছনে দাঁড়াতে চায়, আওয়ামী লীগের মিছিল বের করতে সামনে এগিয়ে আসে, তখন আওয়ামী লীগের মিছিল বন্ধ করা, ঠেকানো অসম্ভব হয়ে পড়ে। সরকারের আশঙ্কা, শঙ্কা, ভয় সেখানেই। এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওগুলোতে দেখবেন যে সরকার যখন বলছে যে সাধারণ মানুষকে প্রতিরোধ করতে হবে 13ই নভেম্বর
নভেম্বরকে, তখন আওয়ামী লীগের হাইওয়ের ওপরে যে মিছিল, মানে আওয়ামী লীগ তো প্রথম থেকে ঠিক করেছে যে তারা গোপনে কোনো মিছিল মিটিং করবে না, কাজেই তারা একেবারে মহাসড়কে মিছিল বের করে ফেলে, বাস যায় পাশ দিয়ে, ট্রাক যায় পাশ দিয়ে। ঢাকা শহরেও দেখেন তারা পান্থপথের ওপর মিছিল করেছে, তারা তেজগাঁয় মিছিল করেছে, আগারগাঁয় মিছিল করেছে, ধানমন্ডি 7 মসজিদ রোডে মিছিল করেছে, মানে তার গাজীপুর মহাসড়কে মিছিল করছে, মানে তারা মহাসড়কগুলোতে থাকছে, শহরগুলোর ব্যস্ততম সড়কে হঠাৎ করে তারা মিছিল করে ফেলে। তখন দেখা যায় সাধারণ মানুষ তাদের দিকে হাত নাড়ছে, সাধারণ মানুষ পাশে দাঁড়িয়ে সেই মিছিলের দিকে সমর্থনের চোখে তাকিয়ে আছে, কেউ দৌড়ে গিয়ে আওয়ামী লীগ ধরে এনে পুলিশের হাতে দিচ্ছে না। কাজেই এই বিষয়গুলো সরকারকে শঙ্কিত করছে। আওয়ামী লীগ বিরাট শোডাউন, মানে 1 লক্ষ লোকের সমাবেশ করে ফেলবে 13 তারিখ, এমন কোনো প্রস্তুতির কথা, এমন কোনো হুমকি একেবারেই কোথাও দিচ্ছে না। তবে আওয়ামী লীগ এই যে তার কর্মসূচি দেওয়ার মাধ্যমে সারা বাংলাদেশের, মানে রাষ্ট্রের প্রধান আইন শৃঙ্খলা রক্ষাকারী কর্মকর্তা থেকে স্বরাষ্ট্র উপদেষ্টার ঘুম যে হারাম করে দিতে পেরেছে, এবং আওয়ামী লীগ বলে বাংলার মাটিতে আর কিছু থাকবে না, এই হুমকি দেওয়া রাজনৈতিক পক্ষগুলো যে দেখছে যে আওয়ামী লীগই রাজনীতির মূল আলোচ্য হয়ে উঠেছে, সেটাই আওয়ামী লীগের লকডাউন সফল করে দিয়েছে। কোনোভাবে দাবিয়ে রাখা যাচ্ছে না। আমার এই মুহূর্তে এ কারণেই মনে পড়ছে যে গতকাল 10ই নভেম্বর শহীদ নূর হোসেন দিবস গেল। আমি বিএনপি বলুন বা জামাত তো বাংলাদেশের গণতন্ত্র, বাংলাদেশের স্বাধীনতা, বাংলাদেশের মুক্তিযুদ্ধ, এগুলোর থেকে তো যোজন যোজন দূরের একটি রাজনৈতিক দল জামাত। এনসিপি সেটা তো চিলড্রেন পার্টি, চিলড্রেন পার্টিকে দিয়ে তো কখন কি করতে হয় সেটাও আশা করি না। কিন্তু বিএনপি, ভাই বিএনপি, বাংলাদেশের এত মানুষ বিএনপি করেন, সেই বিএনপিরও গতকাল নূর হোসেন দিবস পালন করে আমরা দেখলাম না। যাই হোক, সবকিছু মিলিয়ে আর আওয়ামী লীগ কেন পালন করবে? আওয়ামী লীগ তো আসলে নেই, আওয়ামী লীগ তো নিষিদ্ধ করে রেখেছেন আপনারা, কিন্তু তারপরেও আওয়ামী লীগ পালন করছে তাদের নিজেদের দাবি আদায়, নিজেদের ভূমি আদায়, নিজেদের ভূমির, নিজেদের মাটির অধিকার আদায়ের পরেই নিশ্চয়ই নূর হোসেন দিবসও পালন করবে। গত বছর করতে গিয়েছিল না নূর হোসেন দিবস আওয়ামী লীগ পালন করতে? তখন আওয়ামী লীগ আজকে যে অবস্থায় আছে, যে শক্তিতে আছে, তখন সদ্য পতন হওয়ার পরে আওয়ামী লীগের নেতাকর্মীরাও দিশেহারা ছিল। এখন কিন্তু অনেকটা সংগঠিত হয়ে এসছে, অনেকটা গুছিয়ে এসছে, যার কারণে আওয়ামী লীগ কিন্তু আস্তে আস্তে ভেসে উঠছে। কদিন পরে হয়তো আওয়ামী লীগ ছাড়া আর কিছু দেখা যাবে না। কারণটা হচ্ছে এই যে গত 16 মাসে যে অনাচার অত্যাচার হয়েছে ইউনূস সরকারের ক্ষমতায়, আর রাজনৈতিক গুন্ডাবাজি, হুন্ডাবাজি, তাণ্ডববাজি করছে বিএনপি, জামাত এবং এনসিপি নামধারী কিছু গুন্ডা। আজকে যদি হঠাৎ করে ইউনূস সরকারের পতন হয়, ধরুন আজকে পতন হয়ে গেল, কারণ যে কোনো সময় পতন হতে পারে। আওয়ামী লীগের যে 5 আগস্ট পতন হয়েছিল, সেই পতনটা কি জানতেন? কেউ জানতো না, ওই দিন সকালেও কেউ জানতো না। হঠাৎ করে পতন, আওয়ামী লীগ নেতারা দিশেহারা। আজকে ইউনূসের পতন হলে কি হবে? আপনি সেই সিনারিটা, সেই দৃশ্যটা আজকে এই যে বিএনপির নামে, জামাতের নামে যারা দাপিয়ে বেড়াচ্ছে, এরা কি পালাবে নাকি পালাবে না? ভাই, পুরোটা আওয়ামী লীগের দখলে আসবে কি আসবে না? মাঠ অবস্থাটা কিন্তু তেমন। ক্ষমতায় বিএনপি থাকা লাগবে না, ক্ষমতায় জামাত থাকা লাগবে না। বিএনপি জামাত নির্বাচন না করে এখন ক্ষমতাসীন দলের মতো ভূমিকা পালন করছে। ক্ষমতাসীন দলের চাঁদাবাজরা, গুন্ডারা চাঁদাবাজি গুন্ডামি যে করে বেড়ায়, সেই গুন্ডামি চাঁদাবাজির পুরো লাইসেন্স নিয়ে বিএনপির লোকজন, জামাতের লোকজন, এনসিপির লোকজন করে বেড়াচ্ছে, তদবির বাণিজ্য করে বেড়াচ্ছে। তো কাজে ইউনূস চলে যাবে, পালাবে করা। ইউনূসের রাজনৈতিক উইং কোনটা? ইউনূসের রাজনৈতিক উইং হচ্ছে বিএনপি, জামাত, এনসিপি, এরা। এমনকি ওয়ান ম্যান পার্টির লোকজনও ইউনূসের পলিটিক্যাল উইং। গণসংহতি আন্দোলনের জোনায়েদ সাকি, এই জোনায়েদ সাকি ছাড়া কাউকে চেনেন না। এগুলো অনেকবার বলেছি, আবারও বলছি, এইরকম জোনায়েদ সাকি মার্কা রাজনৈতিক দলগুলো এখন ইউনূসের পলিটিক্যাল উইং। কাজেই ইউনূসের পতন হওয়ার সাথে সাথে এরা কিন্তু গর্তে ঢুকে যাবে। এরা তো ভারতেও পালাতে পারবে না। এদের যে কি করুণ পরিণতি অপেক্ষা করছে সেটা ভাবলে গা শিউরে ওঠে। আমি যেটি দিয়ে আলাপ শুরু করেছিলাম যে আওয়ামী লীগকে আসলে দাবিয়ে রাখা যাচ্ছে না, সরকার নানা রকম ষড়যন্ত্রে লিপ্ত। এই যে চলমান আওয়ামী লীগের কর্মসূচি, চূড়ান্ত কর্মসূচি, আগামী পরশু লকডাউন, এই লকডাউনকে কেন্দ্র করে আওয়ামী লীগের যে জোয়ার শুরু হয়েছে, এই জোয়ারকেও সরকার কোনোভাবে বাধা দিয়ে, দমিয়ে, দাবিয়ে রাখতে পারছে না। নানা রকম কলঙ্ক লেপন করার চেষ্টা করছে। দেখুন, এনসিপির অফিসের সামনে ককটেল হামলা করেছে। কে করেছে? যে ছেলেটি করেছে ধরা পড়েছে, সে শাহবাগ শিবিরের রাজনীতির সঙ্গে জড়িত। বাসে আগুন দিয়েছে যুব দলের সদস্য, যুব দলের। এই যে গতকালকে ল্যাব এইডের সামনে যে বাসে আগুন দেওয়া হলো, ধানমন্ডি যুব দলের সাথে জড়িত। এবং বাসে, কোন বাসে আগুন দিল দেখুন, বাসে আগুন দিল হচ্ছে একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের একটা বাসে। এর কারণটা হচ্ছে যে আওয়ামী লীগের বিরুদ্ধে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের খেপিয়ে দেওয়া।
কিন্তু কোনো লাভ হয়েছে? আজকে প্রায় 12-14 ঘন্টা হয়ে গেছে, বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের কোনো প্রতিক্রিয়া দেখেছেন? তাদের বাবা মা আছে না, তাদের বাবা মা অন্ততপক্ষে সন্তানদের এটি বুঝিয়ে দিয়েছে তোর উন্মাদ হয়ে জুলাই অগাস্টে যেভাবে নেমেছিল সেটা আর নামানো যাবে না, নামলে ভাত বন্ধ। বাবা মা ভাত বন্ধ করে দিয়েছে। আবার এই যে গত বছর জুলাই আগস্টের সমন্বয়ক নামধারী যে গুন্ডামি, সেই গুন্ডামি করবারও গুন্ডাদের সাথে আবেগে আপ্লুত হয়ে ভালো শিক্ষার্থীরা মাঠে নেমেছিল। তাদের বাবা মা আছে না, তাদের বাবা মাও সন্তানদের হুঁশিয়ার করে দিয়েছে কোনোভাবে কোনো সাউন্ড করা যাবে না, কারণ গত 16 মাসে বাংলাদেশ দেখছে যে বাংলাদেশ কিভাবে পতন হয়েছে, বাংলাদেশের সর্বক্ষেত্রে বাংলাদেশ দেখছে। এই জন্য এতভাবে আওয়ামী লীগকে দাবিয়ে রাখার চেষ্টা হচ্ছে এবং সামনে আরো 2-3 দিনে নানা রকম ষড়যন্ত্র, নানা রকম উস্কানি তৈরি করা হবে যাতে আওয়ামী লীগ তাদের কর্মসূচি সুষ্ঠুভাবে করতে না পারে। এর প্রধানতম কারণ আওয়ামী লীগকে দাবিয়ে রাখা, কিন্তু কোনো কিছুতেই সম্ভব হচ্ছে না। আওয়ামী লীগ তো আগুন সন্ত্রাস করেনি, এই যে গত 16 মাস না হলে অন্ততপক্ষে 10 মাস যাবৎ বিভিন্ন জায়গায় ঝটিকা মিছিল হচ্ছে। আওয়ামী লীগ কি কোথাও চোরাগত হামলা করেছে? গ্রামীণ ব্যাংকের সামনে গতকালকে ককটেল বিস্ফোরণ করেছে। ফারহাদ মাজার তাদের মোহাম্মদপুরে প্রবর্তনা নামে একটি দোকান আছে, সেই দোকানের সামনে ককটেল হামলা করেছে। এটা কারা করছে? উস্কানি তৈরি করার জন্য, আওয়ামী লীগের বিরুদ্ধে উস্কানি তৈরি করার জন্য এগুলো সরকারের পক্ষ থেকে করা হচ্ছে। সরকারিভাবে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় 32 নম্বর বুলডোজার দিয়ে যখন গুড়িয়ে দেওয়া হয়, তখন ককটেল বিস্ফোরণ, 10টা বাস পোড়ানো, 10টা মানুষকে হামলা করা, এগুলো সরকারি পৃষ্ঠপোষকতায় করা হচ্ছে আওয়ামী লীগের বিরুদ্ধে খেপিয়ে দেওয়ার জন্য। কিন্তু বাংলাদেশের সাধারণ জনগণ অন্ততপক্ষে 16 মাসে হাড়ে হাড়ে টের পেয়েছে, বুঝতে পারছে যে আওয়ামী লীগ ছাড়া উপায় নেই গোলাম হোসেন। বিশ্ব মিডিয়াও ইঙ্গিত দিচ্ছে যে ইউনূসের পতনের পরেই আওয়ামী লীগ, কাজেই কোনো কিছুতে আর দাবিয়ে রাখা যাবে না। মানুষ জেগেছে, মানুষ আর একবার সুযোগ পেয়েছে এদেশ বিরোধী, বাংলাদেশ বিরোধী, মুক্তিযুদ্ধ বিরোধী শক্তিকে পরাজিত করার। আমার বিশ্বাস সেই শক্তিকে পরাজিত করে বাংলাদেশ মাথা তুলে দাঁড়াবেই। আমরা সেই বাংলাদেশের প্রত্যাশায়, এবং সেটি আওয়ামী লীগই করবে। আওয়ামী লীগের অনেক ভুল ভ্রান্তি আছে, এটিও অস্বীকার করব না, কিন্তু সকল ভুল ভ্রান্তি ত্যাগ করে আওয়ামী লীগই বাংলাদেশকে এই হায়নাদের হাত থেকে মুক্ত করবে। এছাড়া আমাদের বাঁচার উপায় নেই। না হলে আমরা করুণ এক পরিণতিতে যাব। করুণ পরিণতিতে যাব না, এটার একটা নানা রকম হিসেব আছে। আমরা ভৌগোলিক কারণে করুণ পরিণতিতে যাব না। আমরা যদি যেতেও চাই, আমাদেরকে যেতে দেওয়া হবে না। অবস্থাটা এরকম। কাজেই আওয়ামী লীগকে দাবিয়ে রাখা যাবে না। যারা মনে করছেন আওয়ামী লীগকে বাদ দিয়ে কিংবা প্রতিবেশীকে বাদ দিয়ে, ফ্রাঙ্কলি স্পিকিং, যে প্রতিবেশী দেশ ভারতকে বাদ দিয়ে বাংলাদেশকে নিয়ে বিশাল সুখে শান্তিতে বসবাস করিবেন, তাহা হইবে না ভাই। যে বাঙ্গুরা চিন্তা করছেন, যে জঙ্গিরা চিন্তা করছেন, সেই চিন্তা হবে না। কাজে আওয়ামী লীগকে দাবিয়ে রাখা যাচ্ছে না, যাবে না। আওয়ামী লীগ আসছে, আওয়ামী লীগ আসবে। সব যায় বাংলার লোক, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ, সব যায় বাংলার লোক। রাস্তা অবরোধ করছে। শুরুতেই আমি দু একটা ভিডিও ক্লিপ দেখালাম যে গতকাল থেকে যে ওয়ার্ম আপ আন্দোলন শুরু হয়েছে 13ই নভেম্বর, ঢাকা লকডাউনের জন্য 10 তারিখ থেকেই ওয়ার্ম আপ প্রোগ্রাম শুরু হয়েছে। বিক্ষোভ প্রদর্শন, বিক্ষোভ মিছিল, তা কিন্তু অলরেডি জমে উঠেছে। এবং আপনারা এবারের ভিডিও ক্লিপগুলোতে খেয়াল করেছেন, এটা কিন্তু আর ওই ঝটিকা মিছিলে নেই। লোকের সংখ্যা বেড়েছে এবং যারা পার্টিসিপেট করছে মিছিলে, সেই মানুষগুলোকে চেহারা দেখলে আপনারা বুঝতে পারবেন এরা কিন্তু সাধারণ মানুষ, খেটে খাওয়া মানুষ। অর্থাৎ আওয়ামী লীগ যে একটা লকডাউনের আন্দোলনের ডাক দিয়েছে, সেটা সাধারণ মানুষের ভেতরে ভীষণ সাড়া জাগিয়েছে। এই যে সাধারণ মানুষের ভেতরে সাড়া জাগিয়েছে, এটা আবার ইউনূসের উপদেষ্টা এবং তার যে সাঙ্গপাঙ্গরা আছে, বিশেষ করে জামাত শিবির এবং এনসিপি, এদের বুকের মধ্যে কাঁপন ধরেছে। এবং আপনারা, আমি সকালেই এপিসোড করে বলেছিলাম যে এই যে একটা অহিংস শান্তিপূর্ণ লকডাউন আন্দোলনের ডাক দিয়েছে আওয়ামী লীগ, এটাকে মানে সহিংসভাবে মোকাবেলা করার ষড়যন্ত্র করছে ইউনূস গং। এবং আমি সকালে বলতে না বলতেই আমি অ্যাটলিস্ট 3টে খুব চমকপ্রদ তথ্য পেয়েছি, আপনারা একটু মিলিয়ে দেখবেন। গতকাল রাত 8:30-40-এর দিকে সায়েন্স ল্যাবরেটরি, ধানমন্ডির ওখানে যে ল্যাব 8 হাসপাতালটা আছে, তার কাছে সান্তা মারিয়াম বিশ্ববিদ্যালয়ের একটি বাস পুড়িয়েছে। এই বাসটি কারা পুড়িয়েছে? হয়তো আপনারা বলবেন যে যারা লকডাউন আন্দোলন করেছে তারা পুড়িয়েছে। এবার আমি আপনাদের একটা ইন্টারেস্টিং ইনফরমেশন দিয়ে আপনারা একটু মিলিয়ে দেখবেন
ওই বাসটি যখন পুড়ছিল ঠিক তখনই তার খুব কাছের একটা মসজিদে ইসলামী ছাত্র শিবির মিটিং করতেছিল। এবার আমি একটু দুয়ে দুয়ে মিলাই। বেসিক্যালি ওই মসজিদের শিবির অবস্থান করে এনশিওর করছিল যে তাদের পাঠানো সন্ত্রাসীরা ঠিকমতো গাড়ি পোড়াচ্ছে কিনা। শান্তা মারিয়াম ইউনিভার্সিটির বাসটি পুড়িয়েছে শিবিরের সন্ত্রাসীরা এবং সেটি তার কাছের মসজিদে বসে শিবিরেরই কিছু নেতাকর্মী মনিটর করেছে। আপনারা জানেন যে শিবির এই কাজগুলোতে খুব অভিজ্ঞ এবং পারদর্শী। তারা দীর্ঘকাল ছাত্রলীগের ভেতরে থেকে হেলমেট পরে নানান রকমের অপকর্ম করে ছাত্রলীগ যাতে বিতর্কিত হয়, ছাত্রলীগের কাঁধে যেন দোষ এসে পড়ে, সেই ব্যবস্থা তারা করেছে। এই যে হেলমেট লীগ বলে ছাত্রলীগকে যে আমরা কটাক্ষ করতাম, এই হেলমেট লীগটা ছিল আসলে ছাত্রলীগের লুঙ্গির তলে অবস্থানকারী শিবির। কালকে সায়েন্স ল্যাবে শান্তা মারিয়াম ইউনিভার্সিটির বাস পুড়িয়েছে শিবির কর্মী। ময়মনসিংহে শামীম এন্টারপ্রাইজের একটি বাস পুড়েছে। কে এই শামীম? এই শামীম এন্টারপ্রাইজের মালিক কে? এই শামীম এন্টারপ্রাইজের মালিক হলো আমিনুল হক শামীম। এই আমিনুল হক শামীম হলো ময়মনসিংহের মেয়র ছিলেন ইকরামুল হক টিটু, তার ভাই, আপন ভাই। ইকরামুল হক টিটু হলো আওয়ামী লীগের নেতা। তো আওয়ামী লীগের নেতার বড় ভাই, সে নিজেও আওয়ামী লীগের সাথে সম্পৃক্ত। তার বাস কেন লকডাউন আন্দোলনের সমর্থকরা পোড়াতে যাবে? হিসাব কি মেলে? আবারও সেই বলছি, শিবির, এনসিপি, এদের সন্ত্রাসীরা মিলে এই কাজগুলো করছে। আরেকটি ইন্টারেস্টিং তথ্য দিই যে গতকাল রাত 11টার দিকে এই এনসিপির অফিসের সামনে ককটেল হামলা হয়েছে, আমি যেটা বলেছিলাম, এবং সাসপেক্ট করা হয়েছিল যে সেখানে যাদের গ্রেপ্তার করেছে 5 জন, তার মধ্যে একজন শাহবাগের শিবির কর্মী। আজকে এই তথ্য বেরিয়ে এসেছে যে কারা ককটেল ঘটিয়েছে। ওই সময় এনসিপির অফিসে তাদের একজন কেন্দ্রীয় নেতা তাসনিম জারা এসেছিলেন মনোনয়ন পত্র তুলতে, এবং আপনারা জানেন যে তাদের অফিসে বেশ কিছু সাংবাদিক অবস্থান করে, এবং তাসনিম জারা যেহেতু তাদের সেলিব্রিটি লিডার, তাসনিম জারা যখন আসবে তারা তখন একটা নিউজ ক্রিয়েট করতে চেয়েছিল। এই জন্য তারা এই ককটেল নাটকটা পুরো সাজিয়েছে। কিভাবে বুঝলাম সাজিয়েছে? স্ক্রিপ্ট এরকম ছিল যে যখন ককটেল বিস্ফোরিত হবে এবং তখন তারা ওইখানে একটু দৌড়াদৌড়ি করবে, মানে ওই জায়গায় যে মানে একটা অতর্কিত হামলা হলে যেমন সবাই এদিক ওদিক যায় সেটা না, নেতারা ওইখানেই দৌড়াদৌড়ি করছিল এবং প্ল্যান ছিল যে খুব কাছে একজন থাকবে, তাকে সবাই মিলে ধাওয়া দিবে। তো এখন যখন এই ককটেল বিস্ফোরণ করছে তখন ওই যে ধাওয়া দিবে তাকে আর খুঁজে পাচ্ছে না। তখন কই গেল পরে দেখা যাবে যাকে ধাওয়া দেওয়ার কথা সে রাস্তার ওপারে দাঁড়ায় আছে। তো ফোন করছে, বলছে ভাই আমি তো এই পারে আসছি, আমাকে ধাওয়া দেন। বাট বাইরের টাইম কিন্তু 10 মিনিট হয়ে গেছে, তো তখন আর এই ধাওয়ার নাটক করেনি। আমি এই যে একটা ছবি দেখতেছেন না, এই যে দেখেন একটা অবিস্ফোরিত ককটেল ছিল। তো ককটেল সাধারণত উদ্ধার করে কে? পুলিশের স্পেশাল টিম থাকে বা বোম ডিসপোজাল ইউনিট থাকে। পৃথিবীর কোথাও দেখছেন যে এরকম খালি হাতে বোম ধরতেছে, মুখে কোনো প্রোটেকশন নাই, আর তার পায়ের জুতাটা দেখেন একটা স্নিকার পরা। এটা পুলিশের ড্রেস কিনা? এরা কারা? আসিফ বাহিনী কিনা? মানে নাটক যখন আপনি সাজান, স্ক্রিপ্ট দুর্বল হলে এই ঘটনাগুলো ঘটে। সুতরাং এই যে ঘটনাটা এনসিপির অফিসের সামনে ঘটালো এবং সাধারণত একেবারে লোকজন ভরা, সেইখানে কি আওয়ামী লীগ যে দাঁড়াইতেই পারে না রাস্তায় পুলিশের অত্যাচারে বা সন্ত্রাসীদের অত্যাচারে, তারা কি একেবারে এখন লোকজন ভর্তি তখন ককটেলটা মারবে? সুতরাং এনসিপির এই ককটেল নাটক যে সাজানো ছিল এটাও একদম স্পষ্ট হয়ে গেছে। এই অবস্থায় শিবির যে এই আকামগুলো করে এবং শিবিরের চেলায় এনসিপি যে আকামগুলো করে, এটা কিন্তু আগেও আমরা দেখেছি। যখন রংপুরের আবু সাইদ মারা গেল তখন কিন্তু আমরা বলেছিলাম যে আবু সাইদ শিবির করে। সে কি যারা মানে নেটিজেনরা তো খেপে গেল আর কি, আমি শিবির কেন বললাম। আলটিমেটলি দেখা গেল শুধু শিবির করে না, সে একেবারে শিবিরের সাথী সদস্য, ওই লেভেলের ক্যাডার, এবং তাকে হত্যা করা হয়েছে। সে পুলিশের রাবার বুলেটের আঘাতে মারা যায়নি, তাকে আড়ালে নিয়ে 4 ঘন্টা রেখে তাকে হত্যা করে হাসপাতালে নিয়ে আসা হয়েছে। তো শিবির এটা নতুন কিছু না, শিবির এই আকামগুলো করেই। এদিকে আপনারা নিশ্চয়ই জানেন যে গতকাল দিল্লিতে রেড ফোর্ট, যেটাকে লাল কেল্লা বলে, লাল কেল্লার কাছে একটা সিগন্যালে একটা গাড়ি বোমা বিস্ফোরিত হয়েছে। ভারত কর্তৃপক্ষ বলেছে যে যারাই এই বোমা বিস্ফোরণের সাথে জড়িত থাকুক তাদের তদন্ত করে চিহ্নিত করা হবে, এবং ধারণা করা হচ্ছে যে এটি একটি আত্মঘাতী গাড়ি বোমা হামলা। কিন্তু ভারত কিন্তু কাউকে অভিযুক্ত করেনি। দ্যাটস দ্য বিউটি অফ ডেমোক্রেসি, যে তারা ইনভেস্টিগেশন করে তারা ফাইন্ড আউট করবে। এদিকে কাশ্মীরের ওইদিকে 3 জন ডাক্তারকে গ্রেপ্তার করা হয়েছে, তাদের এক ডাক্তারের কাছে হিউজ পরিমাণ আরডিএক্স বিস্ফোরক পদার্থ পাওয়া গেছে। এই 3 জনের মধ্যে একজন আবার মহিলা ডাক্তার, এবং তার কাছে একটা AK-47 রাইফেল পাওয়া গেছে। তো গত কয়েকদিন ধরেই এই আরডিএক্স পাউডার উদ্ধার করা, AK-47 উদ্ধার করা
পুলিশের এই অ্যান্টি টেরোরিস্ট ইউনিট এবং অন্যান্য গোয়েন্দা সংস্থা, নিরাপত্তা বাহিনী তারা একটা কিছু সাসপেক্ট করছিল যে কিছু একটা হতে পারে। আবার আজকে ইসলামাবাদে আর একটা আত্মঘাতী বোমা হামলা হয়েছে, যেখানে বলা হচ্ছে 12 জন নিহত হয়েছে। তো ভারতের এই হামলায় আমাদের উপদেষ্টাদের কিন্তু গলা শুকিয়ে গেছে। গাড়ি বোমা হামলা হয়েছে ভারতে, তারা তদন্ত করবে, তারা কিন্তু এখনো বলেনি। যদিও দুই একটা মিডিয়া বলতেছে যে এখানে লস্করে তাইয়াবা তাদের বাংলাদেশ ইউনিটকে ইনভলভ করতে পারে। পাকিস্তানের যে সন্ত্রাসী গোষ্ঠী আছে তারা অনেকেই বলছেন যে তাদের বাংলাদেশেও তাদের কার্যক্রম শুরু হয়েছে এবং বাংলাদেশ থেকেও তারা ভারতকে অ্যাটাক করতে চায়। তো আমাদের কয়েকজন উপদেষ্টার, আমার সূত্রগুলো কথা বলে জানিয়েছে যে উপদেষ্টারা এখন ভয়ে আছে যে ওই বোমা হামলার সাথে বাংলাদেশের সম্পৃক্ততা পাওয়া যায় কিনা। একজন উপদেষ্টা তো বললেন বাংলাদেশের কেউ জড়িত না থাকলেও নাকি ভারত বাংলাদেশকে সম্পৃক্ত করে দেবে, মানে এটা তার ভয়। এই ভয়টার আমি কারণ বুঝলাম না। তবে বাংলাদেশ থেকে যদি এই হামলার সাথে কোনো সম্পৃক্ততা পাওয়া যায় তাহলে কিন্তু খবর আছে। প্রিয় বন্ধুরা, লকডাউন 13 তারিখ, লকডাউন সফল করা আপনার আমার দায়িত্ব, কারণ বাংলাদেশকে আমরা এই ইউনূস হায়নার হাত থেকে রক্ষা করতে চাই। আশা করি ভিডিওটি বুঝতে পেরেছেন এবং মনোযোগ সহকারে শুনেছেন। লাইক, কমেন্টস এবং শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।